ভাই ও বোনেরা, আপনারা এতক্ষণ গান শুনলেন। এটা আমাদের এই এলাকার, আমাদের এই জনগোষ্ঠীর নিজস্ব গান। এখন আমরা আমাদের জনগোষ্ঠীর উন্নয়নের জন্য নানান রকম সচেতনমূলক নাটক করে থাকি। এখন সেই নাটক আপনাদের দেখাবো, কিন্তু তার আগে আমাদের এখানকার ঐতিহ্যবাহী সমবেত নৃত্য পরিবেশন করবে আমাদের এই মেয়েরা, আর তার সঙ্গে আমাদের গায়ক দল গান গাইবে। তার আগে আমরা একবার বলি, মুক্তিপথের শপথে, এগিয়ে যাবো একসাথে, মুক্তিপথের শপথে। একসাথে। চারা গাছে নতুন পাতি, সবুজ বরণ টিলালো, সবুজ বরণ টিলা। ভালো করে তুলবো পাতি, ওজন করে ঢালবো গো, ওজন করে ঢালবো। আমরা যখন তুলি পাতি, বাজে হাতের চুরি লো, বাজে হাতের চুরি। চারা গাছে নতুন পাতি, সবুজ বরণ টিলালো, সবুজ বরণ টিলা। চারা গাছে নতুন পাতি, সবুজ বরণ টিলালো, সবুজ বরণ টিলা। তোমার নাম কি? রেনু। আমাকে দাও দিদি, আমি এখন নিজেই খেতে পারবো। না থাক, তোমার শরীরটা ভালো না, আমি মেখে খাওয়াই দিই। আমি মেখে খাওয়াই দিলে তোমার কোনো আপত্তি নাই তো? আপত্তি থাকবে কেন দিদি? আমরা দলিত তো, তাই। সব কি বলো দিদি? আসলে বহুদিন কারো আদর পায়নি তো, তুমি আদর করে খাওয়াচ্ছ, তাই কান্না পাচ্ছে। তুমি শুক্র দিদি না? ঠিক চিনেছো দেখছি, বসো। গতকাল আমি অসুস্থ ছিলাম, তুমি এত সেবা যত্ন করলে, চিনবো না? এখন কেমন আছো? ভালো আছি, খেয়ে দে শরীরে শক্তি পাচ্ছি। হাতে কি ডলছ? চা পাতা। কি করবে? ভর্তা বানাবো, ভাত দিয়া খাম। ভাত খাওয়ার তরকারি নাই বুঝি? হায় রে বোন, দুবেলা ভাতই জোটে না, আবার তরকারি পাইম কই? মেয়েটা কিছু খাইছে? খাইছে, বাইরে গেছে, এখনো ফেরে নাই। কই গেছে, কিছু বলে গেছে? বললো তো চা বাগানে গেছে, কাজ খুঁজবো। মেয়েটার নামটা কি বলতে জানো? রেনু। ও কিন্তু
হিজরা বাড়ি কই? সুনামগঞ্জ। বাবা কি করে? মানে বাড়ি ছেড়ে কেন? আর ওই এখানে আইলি বা কেমনে? কিছু কইছে? ওর বাবা মার অবস্থা তো ভালো, বাবার মুদির দোকান আছে, আর বাকি গল্প আর 5টা হিজড়ার মতো। সমাজ আর পরিবারের অবহেলা অতিষ্ঠ হইয়া সুনামগঞ্জে হিজড়া পাড়ায় বেশ কিছুদিন ছিল। তা হিজড়া পুলি রেখে চলে আসলে কেন? একটা সচ্ছল পরিবারে বেড়ে ওঠা, কারো কাছে মিসকিনের জীবন কি ভাল লাগে দিদি? ওদের মতো সবাই তো মানুষের দয়ার দানে বেঁচে থাকে। এইখানেই তো রেনু সবার থেকে আলাদা। অন্যের অনুগ্রহের জীবন সে চায় নাই, সেই জন্য কাজ খোঁজার জন্য ঢাকায় গেছিল। সেখানে কি করতো? ওই গার্মেন্টসে চাকরি খোঁজ করছিল। হিজড়া বইলা তো কাজ পায় নাই। কাজ খুঁজতে খুঁজতে চা বাগানে এসে হাজির। না খাইতে খাইতে তো শরীরের এই অবস্থা। সমাজের আর সবাই যদি জানতো যে ওদের কত কষ্টের জীবন। আচ্ছা, তুমি তো ওদের সমস্যা নিয়ে একটা নাটক করতে পারো। তুমি তো এখন ইউনিয়ন পরিষদের একটা কমিটির মেম্বার হইছো না? তুমি ইউপি সভাতে এই সমস্যাগুলো যদি চেয়ারম্যানের সামনে তুলে ধরো, তাহলে তো সে একটা প্রয়োজনীয় উদ্যোগ নিতে উৎসাহিত হইতে পারে। আর ইউনিয়নের সবার ভালো মন্দ দেখা তো চেয়ারম্যানের দায়িত্ব। ইউনিয়নের মধ্যে আমাদের মতো দলিত ছাড়াও তো হিজারাও আছে। সবার সমস্যা তুলে ধরলে তাইলে তো ভালোই। আমরা সবাই তো অবহেলিত, তাই না? অবশ্যই করবো। আমি নাটকের মাধ্যমেই হোক আর ইউনিয়ন পরিষদের মিটিংয়ে হোক ওদের কথা তুলে ধরবো। আর তাছাড়া উপজেলার যে অ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটি আছে, আমি তো সেখানকার সদস্য, সেখানে বিষয়গুলো তুলে ধরবো। তাতে যদি সরকারি দপ্তরে কোনো সহায়তা পাওয়া যায়। আগে তো এইসব কমিটিতে আমি জায়গায় পেতাম না, আমার কথা বলার সুযোগ ছিল না, কিন্তু এখন আমি অনেক এক্সপিরিয়েন্স হয়েছি এই সমস্ত কাজে, সেই জন্য আমি সদস্যবোধ পাইছি। আমি যেখানেই সুযোগ পাবো সেখানে আমাদের কথা আমি বলার চেষ্টা করি। ও আরেকটা কথা, তুমি আজকে দলের সবাই জানাই দিও, আর সন্ধ্যায় আমাদের মুক্তির পথ এই নাটকটার রিহার্সাল। ঠিক আছে? সকালে কি খেয়েছো? চাউল ভাজা খেয়ে দেবে দিদি। তুমি এত কষ্ট করো, দানিদাতা কাজ করে না? এই চা বাগানের টাকায় কি আর সংসার চলে বই? অন্য কাজের তালিম নিতে গেছে। তালিম মানে প্রশিক্ষণ? হ্যাঁ, প্রশিক্ষণ। আমরা বিভিন্ন সংগঠনের মাধ্যমে নিজেরা সচেতন হচ্ছি, আবার অন্যদেরও সচেতন করতেছি। আবার বাড়তি আয়ের জন্য সেলাই, পার্লার, গবাদি পশু পালন, তারপরে যে কৃষি, বিভিন্ন সরকারি সংগঠনের মাধ্যমে আমরা কাজ করছি। দেখো না, এই যে আরেকটি দিক, দিনের বেলা ঘর সামলায়, আবার রাতের বেলা দর্জির কাম করে। আর এই যে আমি দিনের বেলা চা পাতা করি আর রাতের বেলা সেলাই ফোড়াইয়ের কাজ করি। তাইলে এই না 2 বেলা বাদ জোটে। এই যা, এই যা, সব ধান কেটে আমার বাড়িতে নিয়ে যা। যা। এটা কি করেন মির্জা সাহেব? কি করতেছি বুঝো না? পাকা ধান কেটে বাড়িতে নিয়ে যাইতেছি। আমাদের ধান আপনি কাটেন কেন? জমি যার ফসল তার, তাই আমি আমার জমির ধান কাটি। কেন? এই জমি না আপনার হইলো, এটা কেনাই কইলো? এই জমি তো আমগোর। যা, ভূমি অফিসে জানি এই জমির মালিক আমি না তোর প্রতিদ্বন। কি কোন মির্জা সাহেব? বাপ দাদার আমল থেকে এই জমি আমাগো। বাপ দাদার আমল থেকে? এই মুন্নাদের আবার কি বাপ দাদা আছে নাকি রে? বাজে কথা বলবেন না মির্জা সাহেব, বাপ দাদা সবারই আছে। আপনার কি বাপ দাদা নাই? তুই আমার বাপ দাদা তুলে কথা বলছিস? দেখ ছোট লোকের যাই, এবারে তোর জমির সাথে তোর বাড়িটা হরাবি। এই যা যা, এগ্রাম দেবার কেউ এগ্রামে না যা। বুঝলেন না, অনেক দেখাইছ। এটা কিন্তু ওদের জীবনের সত্য ঘটনা। এক সময় সাতক্ষীরায় ওদের বাড়ি ছিল। একদিন জমি বাড়ি সব হারায় এখানে এক আত্মীয়র কাছে আশ্রয় নেয়। তোমাদের যতই দেখছি ততই নিজের কষ্ট বলে যাচ্ছে।
আমাকে চা পাতা তোলা শিখাবে শুধু দিদি? খুব শখ হয়েছে না? শখ না দিদি, কিছু তো একটা করে খেতে হবে। তোমরাই বা আমার জন্য আর কত করবে? উত্তম দাদা ঠিক তোমার জন্য কিছু করবে, সেই তো আমাদের করলে আর কবেই শেষ হয়ে যেতাম। আমার জন্য কে বা করতে পারবে দাদা? আর কয়টা দিন থাকো, সব বুঝতে পারবে। তখন তুমিও আমাদের সাথে বলবে, মুক্তিপথের শপথে এগিয়ে যাব একসাথে। এই কালু, এদিকে আয় দেখি। জি কর্তামা। এই নে খাবারটা। এই হাই হাই রে, সর্বনাশ করলো, ছুঁয়ে নেড়ে একাকার করে দিল। আমাকে এখন স্নান করতে হবে, গঙ্গা জল খেয়ে শুদ্ধ হতে হবে। উনারও খেয়ে দিয়ে কোনো কাজ নেই, সব বেজাত অচ্ছুত এনে ঘরে গদি ঘরে ঠাই দিয়েছে। আমি তো ইচ্ছা করে ছুঁইনি কর্তামা। এই বেজাত চুপ কর, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, আমি যেন তোর মুখ আর না দেখি। আজ আসুক, উনাকে বলে তোকে এই ঘর ছাড়া করব। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। এটা আমার ছোটবেলাকার ঘটনা। দলিত ঘরে আমার জন্ম। খুব ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর দুবেলা দুমুঠো খাওয়ার জন্য আমি ক্ষিতীশবাবুর গদি ঘরে গিয়ে আমি চাকরিটা, এই জল ঝাড়ু দেওয়ার জন্য থাকতাম ওই গদি ঘরেতেই। কলা পাতায় মুড়ে এই ভাত তরকারি ছুঁড়ে দিত। আর ওই ক্ষিতীশবাবুর যে স্ত্রী, আমাদের যে কর্তামা, এই কর্তামা কিন্তু আমার উত্তম নামে ডাকতেন না। তার ধারণা ছিল দরিদ্র শ্রেণীর কারোর নাম উত্তম হইতে পারে না। আমার গায়ের রঙটা একটু কালো ছিল, তাই তিনি আমার কাল্লু বলে ডাকতেন। একদিন এইভাবে তাদের ছুঁয়ে দেওয়ার অপরাধে আমার চাকরিটা চলে গেল। তারপরে অনেক উত্থান পতনের পর আজকে আমি এই উত্তম। আমরা যারা অধিকার বঞ্চিত দলিত ক্ষুদ্র নৃগোষ্ঠীতে জন্মাইছি, হিজড়া ও প্রতিবন্ধী জনগোষ্ঠী হিসেবে এই দেশ ও সমাজে বাস করতেছি, তাদের সবাই এই জীবনে এমন অনেক কষ্টের সময় পার করে আসছি। এই দায় কেবল সমাজ, সম্প্রদায় ও রাষ্ট্রের না, আমাদের নিজেদেরও কিছু দায় আছে। আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন ছিলাম না। আমরা নিজেতেই জানতাম না, বুঝতাম না যে আমাদেরও কিছু করার আছে, আমাদেরও সম্মানের সঙ্গে বাঁচার অধিকার আছে। কিন্তু এই অজ্ঞতার কারণে আমরা প্রতিনিয়তই ঠকছি, পিছিয়ে পড়ছি। এক সময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন কিছু সংগঠন এবং সেই সংগঠনের কর্মী ভাই বোন বন্ধুরা। তারা আমাদেরকে বুঝাইছে, বঞ্চনামুক্তির পথ দেখাইছে। এখন আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারছি, মানুষের সঙ্গে কথা বলতে পারতেছি, বিভিন্ন সভায় মতামত দিতে পারতেছি, সরকারি দপ্তরগুলোতে যাইতে পারতেছি, আমাদের বিষয়গুলো সাধারণ মানুষের সঙ্গে তুলে ধরতে পারতেছি। তাই এদের বাপ মা বয়স্ক ভাতা পাচ্ছে। এই যে ওর ছেলে জিতু, ওর প্রতিবন্ধী ছেলে জিতু সমাজ কল্যাণ অফিসে প্রতিবন্ধী ভাতা পাচ্ছে। আমার মতো অনেকের ছেলে মেয়ে স্কুল কলেজে লেখাপড়া শিখতে পারতেছে। স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন সভায় আমাদের অংশগ্রহণ বাড়তেছে। তারা আমাদের সমস্যার কথা মন দিয়ে শুনতেছেন এবং তার প্রতিকারের ব্যবস্থা নিতেছেন। আর আমাদের কেউ হেলা করতে পারবো না। ঠিক, আমরা যারা এখানে আছি তারা বিভিন্ন সময় বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে আমরা যুক্ত হতে পারতেছি। এই জনগোষ্ঠীর কিছু যুবক নিজের কমিউনিটির উন্নয়নের জন্য কাজ করতেছে। এসব কথা অবশ্য এখন সবার জানা, তবু আবার নতুন করে বলতেছি, কারণ আমাদের মধ্যে আমাদের নতুন এক অতিথি আসছে, এই যে এরেন। তাই তাকে আমি এই সত্য জানাচ্ছি যে তোমার মতো আমরাও এরকম বঞ্চনার শিকার হয়েছি আগে, এখনো হচ্ছি। পাশাপাশি তার প্রতিকারের জন্য আমরা কিন্তু সবাই মিলে একসাথে কাজ করতেছি। রেনু, আসো। রেনু এখন থেকে আমাদের সহযাত্রী। রেনু, আমরা তোমার পাশে আছি, ভবিষ্যতে থাকবো। আপনারা সম্মতি দিলে আমি কালই রেনুকে প্রশিক্ষণের জন্য নিয়ে যাব। রেনু এখন থেকে মুক্তির পথে আমাদের সহযাত্রী। মুক্তিপথের শপথে এগিয়ে যাবো একসাথে।
শোনো, রেনু এখন একজন সচেতন নাগরিক। সে কিন্তু আয়মূলক কাজেও অনেক দক্ষ হয়েছে। এখন থেকে সে নিজেদের জন্য কাজ করবে, তবে এখানে না, সে সুনামগঞ্জের হিজরাপল্লিতে যাচ্ছে। রেনু ফিরে যাচ্ছে সুনামগঞ্জের হিজরাপল্লিতে, সাথে করে নিয়ে যাচ্ছে এই জনপদের মানুষের সহযোগিতা, ভালোবাসা আর বিভিন্ন উন্নয়নমূলক কাজের অভিজ্ঞতা ও দক্ষতা প্রশিক্ষণ। এই সব প্রশিক্ষণ কাজে লাগিয়ে সে তার কমিউনিটিতে গণ সচেতনতামূলক কাজের পাশাপাশি একটি পার্লারও দিয়েছে। অবশেষে রেনু খুঁজে পেয়েছে তার মুক্তির পথ।